ওকে, দেখো, কালকে আমরা সরলরেখার বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করছি। ওগুলোর কী করছি বলে তো, স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলছি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলো নিয়ে কথা বলছি, এবং এগুলো দিয়ে একটা থেকে আরেকটাতে কীভাবে কনভার্ট করবো সেই সূত্রগুলো আলোচনা করছি। তো আজকে আর দুইটা জিনিস আলোচনা করি, হচ্ছে যে আমরা অনুশীলনীর ম্যাথের ভিতর প্রথমে উদাহরণগুলো করবো, তারপর হচ্ছে যে অনুশীলনীর ম্যাথের ভিতর ঢুকে পড়বো। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমার আজকের টপিকের নাম হচ্ছে, এবার যে থিওরিটা আছে এই থিওরিটার নাম হচ্ছে যে কার্তেশীয় তলে বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সাপোজ ধরে নাও কীরকম ব্যাপারটা, যে এইটা এক্স আর ওয়াই আর এক্স আর ওয়াই, ধরো যে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই স্থানাঙ্ক, তার মানে এটা হচ্ছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে গেল। তো এইখানে দুইটা বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব, ধরো যে একটা বিন্দু হচ্ছে এইটা আর একটা বিন্দু হচ্ছে এইটা। তো এই বিন্দুটার নাম যদি দাও তুমি পি, ধরো দিলা, পি দিলা, এই বিন্দুটার নাম কি দিলা, যে x1 y1, এবং আরেকটা বিন্দু কত দিলা, কিউ, এই বিন্দুটার নাম দিলা হচ্ছে x2 y2। এখন তোমাকে বের করতে হবে যে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ পি থেকে কিউ এর মতো যে দূরত্বটা আছে, এই দূরত্বটুকু কতটুকু হবে। ঠিক আছে? এই দূরত্বটুকু কতটুকু হবে। তো এই দূরত্বটুকু বের করার ডিরেক্ট সূত্র মানে পি কিউ এর দূরত্ব। ঠিক আছে? তাহলে কি লিখবো, যে দূরত্ব পি কিউ ইজ ইকুয়াল টু কত হবে, যে রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য মাইনাস কোটিদ্বয়ের পার্থক্য। ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য। ভুজ বলতে তোমার x1 আর x2, অর্থাৎ x2 থেকে x1 বিয়োগ করতে হবে, অথবা x1 থেকে x2 বিয়োগ করতে হবে, যেটা বিয়োগ করো কোনো সমস্যা নেই। তো ভুজদ্বয়ের যে পার্থক্য পাবা সেই পার্থক্যের বর্গ প্লাস কোটিদ্বয়ের যে পার্থক্য পাবা, কোটিদ্বয় কোনটা লিখি, কোটিদ্বয়ের পার্থক্য, তারপর স্কোয়ার। এইটা হচ্ছে তোমার দূরত্ব। তার মানে তুমি যদি সূত্র আকারে লিখতে চাও তাহলে লিখতে পারবা, ভুজদ্বয়ের পার্থক্য কত, ভুজ হচ্ছে পি বিন্দুর ভুজ হচ্ছে x1 আর কিউ বিন্দুর ভুজ হচ্ছে কত, x2। যেহেতু পার্থক্য বলছে তাহলে কি হবে, যে x2 মাইনাস x1, এটা হচ্ছে পার্থক্য, অর্থাৎ x2 মাইনাস x1 তার উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য, তার মানে কি y2 মাইনাস y1 তার উপর হোল স্কোয়ার। 9-10 তোমরা এগুলো পড়ে আসছো, y2 মাইনাস y1 তার উপর হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে সূত্র। এখন কেউ যদি মনে করে যে আমি x1 থেকে x2 বিয়োগ করবো, তা হবে। তুমি যদি লেখো যে x1 মাইনাস x2 তার উপর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর স্কোয়ার, তা হবে, কোনো সমস্যা নেই, যে দিক দিয়ে করো তোমার উত্তর আসবে। তার মানে এটা হচ্ছে আমরা এখন সূত্র হিসেবে আমাদের মনে রাখবো। ওকে, একটা ম্যাথ করলে হয়তো ভালো হতো, তো ম্যাথ করে আসছি, এর রিলেটেড ম্যাথ অনেক, তারপরেও আচ্ছা দরকার নেই, আমরা এর পরের যে থিওরিটা আছে সেটাতে যাই। এটা পাশেই হচ্ছে যে আমরা করি। এবারকার টপিকের নাম হচ্ছে কি জানো, আমাদের এবারকার টপিক হচ্ছে ওটা কি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বা কার্তেশীয় তলে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ছিল, আমরা এই সূত্র দিয়ে বের করলাম। এটাকে হচ্ছে যে আমি একটু মার্ক করে দিই, যেহেতু সূত্র। ঠিক আছে? এবার হচ্ছে কি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো এটা আমরা কীভাবে ডিপেন্ড করবো, চিত্রের মাধ্যমে যদি আমি বুঝি। ধরো এরকম, আমি আবার একটা চিত্র আঁকায় নিলাম। ধরো যে একটা বিন্দু হচ্ছে তোমার পি এইখানে। ঠিক আছে? এর ধরো যে তুমি r1 থিটা, r1 থিটা 1 দিলাম, যাও r1 থিটা 1। হ্যাঁ, এটা হচ্ছে পি বিন্দুটা স্থানাঙ্ক। তার মানে আমি যদি শূন্য থেকে টানি তাহলে পি বিন্দুটা হবে কোথায়, এখানে। আরেকটা বিন্দু ধরো এই দিকে কোথাও আরেকটা বিন্দু। ঠিক আছে? আরেকটা বিন্দু এই দিকে কোথায়, এদিকে এই বিন্দুটা কোথায়, ধরে নিলাম যে এইখানে। এটা কত, এই বিন্দুটা ধরলাম কিউ, এটা হচ্ছে কত, r2 বলতে এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে r2, আর থিটা বলতে এইখান থেকে এটা আছে তোমার থিটা।
তাহলে r2 হচ্ছে কত θ2। এটা হচ্ছে আমার একটা বিন্দু। তাহলে তোমার কাছে এখন এতটুকু দূরত্ব চাইছে যে এই p থেকে q এর দূরত্ব কতটুকু, ঠিক আছে, p থেকে দূরত্ব কতটুকু, এইটুকু দূরত্ব। তার মানে হ্যাঁ, আমি কি করব যে pq দূরত্ব pq, তো দূরত্ব pq কত হবে দেখো, যে এটাও সূত্র আকারে মনে রাখবা ডিরেক্ট, যে √r r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos θ2 মাইনাস θ1। ওকে, যেভাবেই করো সেটা এই সূত্রের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন θ1 তো তোমার এখানে দেওয়া আছে, θ2 তোমার এখানে দেওয়া আছে। তো তুমি যদি θ1 আগে নাও আর θ2 পরে নাও, তো তারপরে হচ্ছে কোনো সমস্যা নেই, কারণ কস মাইনাস প্লাস যাই থাক সেটাকে প্লাসে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তার মানে তুমি এই সূত্র সুন্দর করে বসা হচ্ছে কি এই দূরত্ব অর্থাৎ পি আর কিউ এর যে দূরত্বটা আছে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে একটু বলে দিই, যে এই যে বি বিন্দুটা আছে r1 মানে কি বলো তো, এই যে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে r1, ঠিক আছে। আর এই যে এই এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে, এক্স অক্ষ যদি আমি এটাকে বলবো না, কতটুকু কোণ করে আছে, মেইন প্রধান অক্ষের সাপেক্ষে হচ্ছে কত θ1 কোণ করে আছে। তো সেম অ্যাজ এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত তোমার r2, ঠিক আছে, r2। তাহলে θ2 হচ্ছে কোণটা, যে এইখান থেকে এইখানে যে কোণটা হবে, এই যে এইখান থেকে এই কোণটা হচ্ছে তোমার θ2, ঠিক আছে, এই কোণটা হচ্ছে তোমার θ2। লেখা যদিও বোঝা যাচ্ছে না ওরকম করে, আচ্ছা বুঝতে পারছো আই থিঙ্ক, এটা হচ্ছে θ2। তো এইভাবে আমি এই সূত্র ইউজ করে ডিরেক্ট PQ এর মান বের করে ফেললাম, গেল। তাহলে আমাদের সূত্র যতটুকু শেখার আমরা আশা করি শিখতে পারছি। আমরা চাইলে এই দুইটার একটা করে ম্যাথ উদাহরণ দেখে নিতে পারতাম, তাহলে হয়তো একটু ভালো হতো। তো চলো একটা করে ম্যাথ করি, ধরো যে এইটার একটা ম্যাথ করি, এক্সাম্পল, যে 4,4 ও 3,1 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী, যে এটা আমি আমার মতো করে বানিয়ে নিলাম, যে 4,4 ও 3,1 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত। তো মধ্যবর্তী দূরত্ব কি, আমি প্রতিবারে হচ্ছে যে গ্রাফ আঁকাই নেব, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে কত, প্রথম বিন্দুটা কত, যে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু, আমি আমার ইচ্ছা মতো ধরতে পারবো, লিখবো এই কথাগুলো, আমি লিখতেছি না। তাহলে 4,4 কত হবে, 1 2 3 4, 1 2 3 4, এইটা হবে আমার 4,4 বিন্দু, ঠিক আছে। এটা হচ্ছে আমার 4,4 বিন্দু, এটাকে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার বি বিন্দু, ঠিক আছে। আর 3,1 যেটা 1 2 3, ঠিক আছে, 1 2 3,1 এইখানে, তাহলে এ বিন্দু আমি এটাকে ধরে নিলাম, সেটা হচ্ছে কত 3,1। তাহলে আমার এই যে দূরত্বটা আছে এতটুকু দূরত্ব বের করতে বলছে, অর্থাৎ এবি বের করতে বলছে। তার মানে দূরত্ব এবি ইজ ইকুয়াল টু হবে, এবি ইজ ইকুয়াল টু হবে কত, √, এটা কিন্তু 3, ঠিক আছে, 3,1, এটা 4,4, তাহলে √, কত হচ্ছে, যে ভুজ হচ্ছে কত, একটা ভুজ হচ্ছে 4 আর একটা ভুজ হচ্ছে কত 3, তার মানে 4 মাইনাস 3 তার উপর স্কোয়ার প্লাস, তারপরে আবার কি, যে কোটিকুলার পার্থক্য, তাহলে 4 আর আরেকটা কোটি 1, তাহলে 4 মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। তো এটাকে যদি তুমি করো √, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে 9 আর একে কত 10, √10। তাহলে এটা আছে তোমার উত্তর, যে √10। ওকে, সেম আস যদি আমি এখানে আরেকটা এটার জন্য একটা এক্সাম্পল দাঁড় করাই, ঠিক আছে, এটা তোমার বইয়েরই উদাহরণ, এইটা আমি বানাই দিছি, আর এটা তোমার বইয়ের হচ্ছে যে উদাহরণ 1, ঠিক আছে। উদাহরণ 1-এ কি বলছে, যে
ওকে, তো দেওয়া আছে কি, একটু ওয়েট করো, সেটা বড় করিনি। দেওয়া আছে খুব ইজি যে পি একটা বিন্দু দেওয়া আছে 4, অর্থাৎ আর এর মান হচ্ছে 4 আর এ এর মান হচ্ছে -π/6, আর কিউ আর একটা বিন্দু দেওয়া আছে 3 আর হচ্ছে কত π/3। আচ্ছা তোমাকে আগেই বলছি যে এখানে পাই বলতে বোঝাচ্ছে কিন্তু 180। 180কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে কত ডিগ্রি হচ্ছে, তুমি যদি এটা রেডিয়ানে দেওয়া আছে, তুমি যদি এটাকে ডিগ্রিতে প্রকাশ করো তাহলে কত হয়, 180কে 6 দ্বারা ভাগ করলে 30, অর্থাৎ এটা -30 ডিগ্রি, -30 ডিগ্রি। আর এটা হচ্ছে কত 3, আর এটা হচ্ছে যে 180কে 3 দ্বারা যদি ভাগ করো তাহলে কত 60 ডিগ্রি। তো এইভাবে তুমি চিন্তা করবা জিনিসগুলোকে, হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে তোমার জন্য বুঝতে, ক্যালকুলেটরে হচ্ছে চাপতে সুবিধা হবে। তাহলে এখন আমি যদি চিত্রের মাধ্যমে আঁকাই, ঠিক আছে, চিত্রের মাধ্যমে আঁকাই তাহলে কীরকম দেখাবে আসলে জিনিসটা। চিত্র আঁকানো কিন্তু এই ম্যাথের জন্য হচ্ছে যে বাধ্যতামূলক কিছু না, কিন্তু তারপরে আমি হচ্ছে আঁকাবো যাতে তুমি জিনিসগুলোকে ফিল করে বুঝতে পারো যে আসলে কী হচ্ছে এখানে। এখানে এক্স ওয়াই দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াইয়ের ওরকম কোনো প্রয়োজন পড়ে না। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই মেন থিং, তারপরেও দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, এটা মেন জিরো বিন্দু। আচ্ছা গেল, এখন পি বিন্দুটা আমার কত 4, দূরত্ব কত নিতে হবে আমাকে 4, এবং কোণ কত দেখো তো, এটা হচ্ছে মাইনাস কত ডিগ্রি, আমি একটু আগে বললাম যে পাইয়ের মান হচ্ছে যে কত 180 ডিগ্রি, 180কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো তাহলে -30 ডিগ্রি, তাহলে -30 ডিগ্রি। তো তুমি এটা ধরো এক্স অক্ষ, ধরো সাপোজ কথার কথা, তো এক্স অক্ষকে তুমি যখন উপর দিক থেকে নিচের দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাবো, তখন ওই কোণগুলো হবে ধনাত্মক কোণ, ঠিক আছে। তুমি যদি এই দিক থেকে এই দিকে কোণগুলো আসো সেগুলো হচ্ছে কি তোমার ধনাত্মক কোণ, কিন্তু তুমি এই যদি রেখাটার এই দিক উল্টা দিকে ঘুরাও, উল্টা দিকে যাও, তখন যে কোণগুলো পাবা সেই কোণগুলোকে হবে কি ঋণাত্মক কোণ। তো যেহেতু এটা -30 ডিগ্রি, তারপরে তোমাকে এই দিকে কোথাও চিন্তা করতে হবে -30 ডিগ্রি, ধরে নিলাম যে আমার -30 ডিগ্রি কোণ এখান পর্যন্ত, তো এইখান থেকে আমার এখানে আসবে, এইটা হবে আমার পি বিন্দু। পি বিন্দু হচ্ছে কত, এটা হচ্ছে কত, ওই যে -π/6, তার মানে এখান থেকে এটা দূরত্বটা হচ্ছে তোমার 4, আমি লিখলাম না, এই যে 0 থেকে পি পর্যন্ত দূরত্বটা আছে 4, আর এই কোণটা আছে -30 ডিগ্রি। তার মানে পি বিন্দুটাকে আমি বসাইলাম কত 4, -π/6। আচ্ছা এটা বসালাম। আরেকটা বিন্দু কত কিউ বিন্দু হচ্ছে কত 3, হচ্ছে যে π/3, পাই হচ্ছে 180, 180কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 3, 60 ডিগ্রি। 3, 60 ডিগ্রিকে তুমি যদি নাও তাহলে কীরকম হবে, যে ধরো যে আমি 60 ডিগ্রি কোথায় হবে, যে এইখান থেকে এই অবধি 60 ডিগ্রি, তাহলে এই দিকে কোথাও একটা যাবে, তো 3 একক আমি ধরে নিলাম যে এতটুকু 3 একক যাবে, তাহলে এটা হবে আমার কিউ 3, π/6, এই যে পি আর কিউ গেল। এখন আমাকে বের করতে বলছে যে এই পি আর কিউ এর যে মধ্যবর্তী ডিস্টেন্সটা আছে এইটা কতটুকু, ঠিক আছে, পি আর কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্স আছে সেটা কতটুকু আমাকে বের করতে বলছে। তো আমি এখন লিখবো যাতে পি কিউ, জানো তো সূত্র হয়েছে পোলার ইয়ের যে সূত্রটা আছে, সূত্রটা বসাবো, পি কিউ = r1²। আর হচ্ছে আমার কত, r1 হচ্ছে আমি যেটাকে খুশি সেটাকে ধরতে পারি, আমি পির 4টাকে হচ্ছে r1 ধরলাম, ঠিক আছে, তাহলে 4² প্লাস r2², মানে ওই বিন্দুটা হচ্ছে যে তোমার যেটা আর এর মান সেটা, অর্থাৎ 3 উপরে স্কোয়ার, ঠিক আছে, প্লাস তারপরে কি আসবে, যে r1² প্লাস r2², তারপর মাইনাস, সরি এখানে আমি প্লাস দিয়ে ফেলছি, সূত্র অনুযায়ী এখানে আসে মাইনাস 2 ইন্টু r1 হচ্ছে 4, r2 হচ্ছে কত 3, 2 ইন্টু 3 r2, 2 ইন্টু r1 r2 cos কত ডিগ্রি, যে -π/6 মাইনাস কত π/3, অর্থাৎ θ1 - θ2, ঠিক আছে, θ1 - θ2 এরকম হবে, হ্যাঁ। আচ্ছা হলো, আচ্ছা আমি একটু উল্টা করে ফেলছি, ঠিক আছে, সূত্রে আছে যে θ2 - θ1, অর্থাৎ ওই কোণটা থেকে এই কোণটা বিয়োগ করা উচিত, কিন্তু আমি কি করছি এই কোণটা থেকে ওই কোণটা বিয়োগ করছি, কোনো সমস্যা নেই, আমার উত্তরের ক্ষেত্রে কোনো ভেজাল আসবে না, ঠিক আছে, একই জিনিস হবে, তুমি যেটা কোণ থেকেই যেটা কোণ বিয়োগ করো না কেন, ওই কস তোমার ওই জিনিসটাকে কী করে দিবে, ব্যালেন্স করে দিবে। এটারও উল্টা ভালো হলো, যে জিনিসটা একবারে বুঝতে পারবা যে আমি যে কোনো একটা কোণ থেকে আরেকটা কোণ জাস্ট বিয়োগ করলেই হবে, হ্যাঁ। তো তাহলে এখন যদি তুমি এটাকে হিসাব করো তাহলে এইদিকে কত আসে, 4 4 16, 3 3 9, 16 9 25, মাইনাস 4 4 3 12, 12 2 24,
24 কস মাইনাস, আমি মুখে মুখে কীভাবে হিসাব করি, তাহলে এখানে হচ্ছে যে মুখে মুখে না করে সাইডে আমি যদি একটু ক্যালকুলেট করে নিই, তাহলে -π/6 মাইনাস কত π/3, এটাকে যদি আমি হিসাব করি 6 আর 3 এর লসাগু হচ্ছে তোমার 6, তাহলে এখানে হচ্ছে -2π মাইনাস সরি এখানে হচ্ছে 3π মাইনাস 2π, এটা যদি হয় তাহলে হচ্ছে মাইনাস কত 4π বাই কি করলাম, আচ্ছা এটা হবে 4 5 5 প্রথমে 3 ছিল, তাহলে -5π/6, ঠিক আছে। আচ্ছা -5π/6 হলো, তো এইটা মান হচ্ছে আমাকে এখানে বসে দিতে হবে, তো আমি ওই মানটা একবারে এখানে একটু তোমাকে আলাদাভাবে দেখাবো। তাহলে কস কত -5π/6 এরকম, তো কস কী করতে পারে, মাইনাসকে রিমুভ করে দিতে পারে, কস কী করতে পারে, মাইনাসকে রিমুভ করে দিতে পারে। তার মানে তুমি এটাকে লিখতে পারবা যে কস 5π/6। ইস রে সেচ্ছে, আমি একদম পুরো কি গাধা কি হিসাব করছি, তোমাকে একটু ভালো কথা, আমি এই হিসাবটা ভুল করছি, এই যে -6 তাড়াহুড়া করতে চাই, -π/6 মাইনাস কত π/3, এটাকে যদি তুমি হিসাব করো লসাগু কত হয় বলো তো, লসাগু ভুল করতেছি রে 6, তার মানে এখন যদি তুমি এটাকে করো তাহলে কত হয়, 6 কে 6 করো 1, তাহলে -π, আর এইদিকে থাকে -3 দিয়ে কে বলে 2 2π, তাহলে কত -3π/6, এটাকে যদি করো তাহলে হচ্ছে কত -π/2, এই 3 দিয়ে 6 করলে অর্থাৎ -π/2, ঠিক আছে। তাহলে আমি এখন কি বসাতে পারি এখানে, যে কস মাইনাস কত π/2, তো ওইটাকেই তুমি লিখতে পারো যে কস π/2 একবারে, কারণ কস মাইনাসকে রিমুভ করে দিতে পারে, ঠিক আছে। তাহলে তুমি এখানে একবারে লিখতে পারো যে এই কস এত বড় অংশটুকু সমান π/2 হয়ে গেল। তাহলে এখন যদি তুমি হিসাব করো 25 মাইনাস 24, এখন ক্যালকুলেটর যদি কস π/2 এর মান বসে তাহলে কত হবে 0, তার মানে 0-র সাথে 24 গুণ করলে 0ই, তার মানে √25 25 করলে কত হয় 5, এইটা হচ্ছে তোমার উত্তর। অর্থাৎ এই যে পি আর কিউ এর যে মধ্যবর্তী দূরত্বটা আছে এটা হচ্ছে কতটুকু 5, এটা হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পারছো আমার এটা। ওকে চলো এখন আমরা হচ্ছে যে অনুশীলনীর মধ্যে যে 1 এর যে উদাহরণমালাগুলো আছে উদাহরণমালাতে চলে যাব। আচ্ছা এবার আমরা অনুশীলনী 1A যে 3A যে চ্যাপ্টারটা আছে সেই 3 এর উদাহরণমালাতে আসলাম। তো উদাহরণ 2 করবো আমরা সবার প্রথমে, ঠিক আছে। উদাহরণ 2তে কি বলছে, যে উদাহরণ 2 এরকম বলছে, ওই যে আমরা প্রথম দিন অর্থাৎ কালকে যে তোমার ইয়েগুলো শিখলাম, থিওরিগুলো শিখলাম, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে যাব, আবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে আসবো, ওই জিনিসগুলোর হচ্ছে যে কনভার্সন, ঠিক আছে। এখানে দেখাইছে যে -1, বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এটা কিসে দেওয়া আছে বলো তো, -1 এটা কিসে দেওয়া আছে, কার্তেশীয়তে দেওয়া আছে, তার মানে এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে হবে। তো কার্তেশীয় দেওয়া আছে, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক অর্থাৎ XY দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, আমি যদি এটা সলভ করি, দেখো আমি সূত্রগুলো এখানে লিখবো। আমার এখানে দেওয়া আছে X আর Y এর মান, এই যে -1 এগুলো কিন্তু XY এর মান, আমাকে এখান থেকে কনভার্ট করতে হবে কি কার্তেশীয় থেকে পোলারে, তার মানে আর এর মান বের করতে হবে, আর কিসের মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে, এই দুটো জিনিস বের করতে হবে। দেওয়া আছে XY, বের করতে হবে কি থিটা। তো এর জন্য আমি কোনগুলো সূত্র ইউজ করবো বলো তো, যে আর এর জন্য সূত্রটা হচ্ছে কি, যে √x² প্লাস y², এই সূত্রটা। আর থিটার জন্য আমি কি সূত্র ইউজ করবো বলো তো, থিটার জন্য ইউজ করবো যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স হচ্ছে যে y/x, এটা ইউজ করবো। এখন এই জিনিসটা থিটার মানটা কিন্তু পরিবর্তন হয়, 4 রকম হয়, আমি বলছিলাম যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে একরকম, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে আছে তার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ x আর y এর মান কোন চতুর্ভাগে আছে তার উপর ডিপেন্ড করবে কি থিটার মান, আমরা ম্যাথ করার সময় দেখতেছি। তো আসো এখন আমরা এই বিন্দুটাকে আমি হচ্ছে যে একটু ছক কাগজের মধ্যে নিয়ে আসি। ছক কাগজ বলতে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লিখি, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে কি আমার
ওয়াই। তাহলে -1, বিন্দুটা যদি নেই তাহলে কত -1 বিন্দুটা কোথায় যায়, এক্স অক্ষ বরাবর কত -1 ঘর আগে আসতে হবে, যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ। +1 হলে এইদিকে যাইতো, -1 হলে কি এইদিকে, তাহলে -1 কতটুকু এইখানে। তারপর ওয়াই অক্ষ বরাবর কত -1, ওয়াই অক্ষ বরাবর কত আসলাম -1 আসলাম, একটু বড় বড় করে নিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর -1 আসলাম, ওয়াই অক্ষ বরাবর -1 আসলাম। তার মানে আমার বিন্দুটা এখন কোথায়, আমার বিন্দুটা হচ্ছে যে এইখানে -1, -1, আমার বিন্দুটা হচ্ছে কি এই জায়গাটাতে, ঠিক আছে, -1, -1। এখন আমাকে কি কি করতে বলছে, যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কত, অর্থাৎ এই বিন্দুটাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কত হবে। তাহলে আমাকে কি কিসের মান বের করতে হবে, আর থিটা। তাহলে আমার বিন্দুটা কত কোথায় আছে বলতো, এই যে এখান থেকে এতটুকু, এখানে এটা হচ্ছে আর এর মান, আর থিটার মান হচ্ছে কোনটা, যে তৃতীয় চতুর্ভাগে যেহেতু এই যে শুরু থেকে শুরু করে এই যে এইটা হচ্ছে আমার থিটার মান, ঠিক আছে। আর এর মান হচ্ছে যে মূল বিন্দু থেকে এইখান অবধি, আর থিটার মান হচ্ছে এটা। তাহলে আর ইজিকলটা আমি এখন লিখবো, আর ইজিকল কত, √x² + y²। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যে x² + কত y², অর্থাৎ √, ভুজের উপর স্কোয়ার, অর্থাৎ -1 তার উপর স্কোয়ার প্লাস কোটি হচ্ছে -1 তার উপর স্কোয়ার। তাহলে এটা করলে হয় √2। তাহলে থিটার মান কত হবে, থিটার মান তোমাকে আগেই বলছিলাম, এই এক্স আর ওয়াই কার্টেশীয় স্থানাঙ্ক অবস্থায় এটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। যখন তৃতীয় চতুর্ভাগে থাকবে তখন থিটার মান কি কত হবে, যে এইখান থেকে এই অবধি হচ্ছে তোমার পাই, তারপর হচ্ছে কত, এই যে এতটুকু অংশ হচ্ছে tan ইনভার্স y/x। তার মানে তৃতীয় চতুর্ভাগের বেলায় কি হবে, যে পাই প্লাস tan ইনভার্স y/x। এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে থিটার মান এটা, যদি প্রথম চতুর্ভাগে হইতো তাহলে শুধু tan ইনভার্স y/x, যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতো তাহলে কত, পাই মাইনাস tan ইনভার্স y/x। যদি চতুর্থ চতুর্ভাগে এই বিন্দুটা থাকতো তাহলে কত, এরকম তোমাকে চেঞ্জ করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। তো তাহলে এখন যদি তুমি এটাকে তৃতীয় চতুর্ভাগের জন্য নাও তাহলে কি হবে দেখো, যে যে তোমার মানগুলো বসাও, পাই তো পাই থাকলো, প্লাস হচ্ছে tan ইনভার্স y/x, tan ইনভার্স y এর মান হচ্ছে তোমার কত, y এর মান হচ্ছে যে এটা -1 ডিভাইডেড বাই x এর মান কত -1। তো এই মাইনাস মাইনাস কেটে যাবে, আর মডুলাস থাকলে অটোমেটিক এই মাইনাসটাকে প্লাস করে দিতে হবে। তাহলে কত, পাই প্লাস tan ইনভার্স 1, ঠিক আছে। দেখো আমি যদি ক্যালকুলেটরে এখন নিয়ে এসে চাপি, ঠিক আছে, এই যে ক্যালকুলেটর আশা করি দেখতে পাচ্ছ, ক্যালকুলেটর যে যাবি, যে শিফট লিখে ট্যান চাপলে ট্যান ইনভার্স হয়ে গেল। তাহলে ট্যান ইনভার্স কত, 1, ট্যান ইনভার্স 1 এর মান কত, 45 ডিগ্রি, ঠিক আছে। ট্যান ইনভার্স 1 এর মান কত, 45 ডিগ্রি। তো তুমি এই 45 ডিগ্রিতে লিখতে পারবা না, তবে 45টাকে চেঞ্জ করে ওই যে পাই দিয়ে লিখতে পারবা, ঠিক আছে। 45টাকে চেঞ্জ করে কী দিয়ে লিখতে পারবা, পাই দিয়ে লিখতে পারবা। তাহলে আমি কীভাবে লিখবো, আমি তো বুঝতে পারতেছি যে ট্যান ইনভার্স 1 এর মান 45 ডিগ্রি। তাহলে আমি লিখবো যে পাই প্লাস ট্যান ইনভার্স 45 ডিগ্রি, 45 ডিগ্রি কীভাবে লেখা যায়, যে পাই/4, অর্থাৎ 180কে যদি, পাই মানে হচ্ছে 180কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 45 হয়। তো আশা করি 19-এ তুমি এই জিনিসগুলো দেখে আসছো না, যে পাই/3 হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি, তারপর পাই/4 হচ্ছে কত, 45 ডিগ্রি, তারপর হচ্ছে কত, পাই/6 হচ্ছে তোমার, পাই/6 হচ্ছে তোমার 30 ডিগ্রি, তারপর এটা হচ্ছে না যে পাই ইজিক্যাল টু কত, 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে যে কত, পাই/2 হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো এগুলো তুমি আগে থেকে জানো। তার মানে আমি এখানে যেহেতু 45 ডিগ্রি হয়, আমি হচ্ছে যে রেডিয়ান অর্থাৎ পাই দিয়ে লেখার কারণে হচ্ছে পাই/4 বসাই দিলাম 45 ডিগ্রির জায়গায়। দেন তুমি যদি এখন হিসাব করো 4 4 4 5 পাই, তার মানে ওই বিন্দুটার জায়গায় তুমি এখন লিখতে পারবা। তাহলে ওই বিন্দুটা কত, -1,1 এর পোলার আকার হবে ওই যে তোমার √2, 5 পাই/4। এটা হচ্ছে আমার উত্তর, √2, 5 পাই/4।
আরও একটা কোণ বের করা যায়, তো ওটা আমি তোমাকে এভাবে এখন শেখাচ্ছি না, পরে যদি দরকার পড়ে তাহলে হচ্ছে যে আমরা শিখবো না। তাহলে উদাহরণ দিয়ে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটাতে আমি কি শিখলাম বলো তো? এটাতে আমি শিখছি যে কার্তেশীয় থেকে পোলারে যাওয়া শিখছি। ঠিক আছে, সেম টু সেম আমাকে পোলার থেকে কার্তেশীয় আসতে হতে পারে। ঠিক আছে, সেম টু সেম হচ্ছে আমাকে কী হতে পারে, পোলার থেকে কার্তেশীয় আসতে হতে পারে। তো ওই রকম যদি একটা ম্যাথ করি তাহলে একটু ব্যাপারটা ক্লিয়ার হতো। ওইরকম ম্যাথ হচ্ছে যে আমরা করব অনুশীলনীর মধ্যে, যে হ্যাঁ অনুশীলনীতে দেখবে যে এরকম ম্যাথ আছে, যে তোমার পোলার আকারে দেওয়া আছে, অর্থাৎ এইটা দেওয়া আছে √2 আর 5/4 দেওয়া আছে, তোমাকে কার্তেশীয় আকারে -1, এটা প্রমাণ করতে হবে। তুমি এই ম্যাথটাকেই তুমি প্রমাণ করতে পারো। ঠিক আছে, এই ম্যাথটাকেই প্রমাণ করতে পারো। কীভাবে প্রমাণ করতে পারো বলো তো? তাহলে এই ম্যাথটাকে আমি ঘুরায় লিখলাম, ধরো যেটা আমি বানাই একটা ম্যাথ দিচ্ছি তোমাকে। কীরকম ম্যাথ? যে √2, 5π/4 বিন্দুটিকে পোলার আকারে প্রকাশ করো। তার মানে কি দাঁড়াইলো, যে আমাকে আগে থেকে কি দেওয়া আছে, ও সরি পোলার না, এটা তো আগে থেকে নিজে থেকেই পোলার আছে, এটাকে হচ্ছে কার্তেশীয় আকারে। ঠিক আছে, কার্তেশীয় আকারে প্রকাশ করে, তার মানে এটা পোলার দেওয়া আছে, আমাকে কি কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। আমি সূত্র কি জানি, অর্থাৎ আর থিটা দেওয়া আছে, এক্স আর ওয়াই বের করতে হবে। আমি সূত্র কি জানি, যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত, আর সাইন থিটা। ঠিক আছে, এখন তুমি বসা, যে আমরা জানি কি জানি, যে এক্স ইজ ইকুয়াল টু কত, আর কস থিটা। তাহলে আর এর মান হচ্ছে তোমার √2 cos থিটা। থিটা হচ্ছে কত, এই যে 5π/4 cos 5π/4। তো এইটা যদি করো √2 ইন্টু, এখন ক্যালকুলেটর চাপো, cos 5 পাই কীভাবে লিখবা, শিফট লিখে এই যে 10 5π। ও বুঝতে পারলাম না, দাঁড়াও ক্যালকুলেটর সামনে ধরি। এই যে cos লিখলাম, তারপর 5 শিফট লিখে এই যে 10 যেখানে দেওয়া আছে 10, এখানে দেখবে যে পাই ছোটো করে দেওয়া আছে, এই যে 10⁻x যেটা যেখানে, এটা পাই দেওয়া আছে। তাহলে এটা হলো ডিভাইডেড বাই কত, ভাগ 4। চাপো, তাহলে উত্তর আসে, ও উত্তর আবার তোমার ইয়েতে আসতেছে। আচ্ছা, তুমি একটু এইভাবে হিসাব করবো, আমি যেভাবে প্রথমে দেখালাম ওইভাবে হিসাব করতে গেলে একটু বিপদে পড়বে, কাহিনী আছে এখানে আরও কিছু, তো তুমি একটু অন্যভাবে দেখো। যে পাই মানে কত আমি জানি, 180। ঠিক আছে, তাহলে 5 × 180 কত হয়, 900। 900কে কত দ্বারা ভাগ করবো, 4 দ্বারা, তাহলে কত হয়, 225। ঠিক আছে, তাহলে cos 225 কত, cos 225, এটার মান হচ্ছে কত, -√2/2। দেখতে পাচ্ছ, -√2/2। তাহলে এটার মান হচ্ছে কত, -√2/2। ওকে, এটাকে যদি তুমি করো, যে এই √2 আর এই √2 গুণ হয়ে যাবে 2, তাহলে -2/2। এটা যদি কাটো তাহলে হচ্ছে যে -1, এই যে এইভাবে বের করে নিলা। তাহলে এক্স এর মান বের করলো, এবার কিসের মান বের করতে হবে, ওয়াই এর মান। ওয়াই এর মান কত, যে আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে আর এর মান কত জানি, √2 সাইন থিটার মান হচ্ছে যে তোমার 5π/4, এটা মনে করো বসাইলা। তাহলে কত আসে, √2 সাইন, ক্যালকুলেটর একটু ক্যালকুলেট করো, যে 5π/4 এর মান হচ্ছে 225 ডিগ্রি, তাহলে সাইন 225 ডিগ্রি, সাইন 2 to 5, তাহলে এটা সেম জিনিস আসে। যে একবারে বসাই, যে সাইন এত ডিগ্রির মান হচ্ছে যে -2/√2/2, -√2/2। এটা যদি ক্যালকুলেট করো, এটা হচ্ছে কত আসবে, -1 আসবে শিওর। তার মানে তুমি হচ্ছে কি পাইলা, যে এখন কি লিখবা, যে আমার যে √2, 5π/4 কে কার্তেশীয় আকারে
প্রকাশ করলে হয় কত হয় -1, এটা আছে তোমার উত্তর। তো এটা আমি বানাই দিলাম। আমি তোমাকে এতটুকু প্রমাণ করে দেখালাম যে তুমি কি করতে পারো, যে এই যে কার্তেশীয় দেওয়া আছে, ঠিক আছে, কার্তেশীয় দেওয়া আছে, তুমি হচ্ছে কিসে কনভার্ট করতে পারো, যে পোলার আকারে নিয়ে আসতে পারো। হ্যাঁ, আবার ওই সেম জিনিস যদি পোলার আকারে দেওয়া থাকে তুমি এটাকে কী করতে পারো, এই দুইটা সূত্র ইউজ করে কি কার্তেশীয় আকারে হচ্ছে যে নিয়ে আসতে পারো, যে কার্তেশীয় আকারে আমি শেষে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, তো এইটা বোঝানোর জন্য আসলে আমি এত কিছু করলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে কার্তেশীয় থেকে পোলারে কীভাবে যাবো এবং পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে আসবে, এবং এটা হচ্ছে যে ওই বোর্ড পরীক্ষাতে তোমার ক নাম্বারগুলোতে আসে, খুব কম আসে যদিও, আসে। আচ্ছা, উদাহরণটি আবার আমাকে এরকম কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে নিয়ে আসতে বলছে, তবে একটু আলাদাভাবে। হ্যাঁ, যদিও এটা কখনো বোর্ডে আসেনি, আবার এরকম আসছে, আমি তো জানি যে বোর্ডে এই জিনিসগুলো আসছে, কিন্তু তোমার এখানে আবার লেখা নেই। ঠিক আছে, ওকে, ব্যাপার না। তো এখন বলছে যে আমাকে একটা আকার দেওয়া আছে, এরকম কী দেওয়া আছে, আকার দেওয়া আছে কীরকম, যে x² ডিভাইডেড বাই হচ্ছে যে a² প্লাস y², এটা 1 নাম্বার, 3-এর 2টা 1 আর 2 আছে, তো 1 নাম্বারটা করতেছি, x² বাই a² y² বাই b² = 1। আচ্ছা দেখো তো, তুমি বলো তো এই সমীকরণটা কার্তেশীয় সমীকরণ বলবা না পোলার সমীকরণ বলবা, বলো তো। যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে, তার মানে এটা কী অবস্থায় আছে, কার্তেশীয় অবস্থায় আছে। তাহলে এটাকে আমার কী আকারে প্রকাশ করতে হবে, পোলার আকারে প্রকাশ করতে হবে। কী আকারে, পোলার আকারে। ওকে, এখান থেকে আমার মত ছিল, আমি দেখে বুঝবো, আমাকে কিন্তু বলে দিবে না যে এটাকে পোলার আকারে প্রকাশ করবো অমুক, আমাকে বলে দুইটাই বলে দিবে যে এই সমীকরণ একটা দেওয়া আছে, এটাকে তুমি কার্তেশীয় থাকলে পোলারে করো অথবা পোলার থাকলে কার্তেশীয়তে করো। তো তুমি এই ম্যাটটা দেখেই বুঝতে পারতেছো, যেহেতু এক্স আর ওয়াই এখানে আছে, তার মানে এটা কার্তেশীয় অবস্থায় আছে, আমাকে কার্তেশীয় থেকে কিসে নিয়ে যেতে হবে, পোলারে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, তো তাহলে আমি কার্তেশীয় থেকে পোলার নিয়ে যাওয়ার জন্য কোন কোন সূত্রগুলো ইউজ করি বলো তো। আমি সূত্রগুলো ইউজ করি যে আর ইজ ইকুয়াল টু কী জানি বলো, আমি জানি যে আর ইজ ইকুয়াল টু x² প্লাস y², আর থিটা ইজ ইকুয়াল টু জানি tan ইনভার্স y বাই x। এই দুটো জিনিস আমি হচ্ছে আগে থেকে জানি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার এগুলোই আমি ইউজ করবো। তাহলে কি দেওয়া কি আছে এখন সেটা দেখি, যে দেওয়া আছে কত, যে x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু কত, 1। এখন এটা কার্তেশীয় আছে, আমাকে এখান থেকে কী করতে হবে, পোলার আকারে নিয়ে যেতে হবে। তো আমি কী করবো প্রথমে, যে এইগুলো আরও দুইটা সূত্র আমি তো জানি, যে কী কী জানি বলতো, যে x ইজ ইকুয়াল টু কত, আর cos থিটা, আর y ইজ ইকুয়াল টু কি জানি, আর সাইন থিটা। এগুলো কনভার্সনগুলো জানতাম, যে এই যে একটা কনভার্সন জানতাম সূত্র আর কি। এখন কথা হলো গিয়ে যে আমার এক্স আর ওয়াই আছে, আমাকে পোলারে নিয়ে যেতে গেলে কী করতে হবে, এক্সগুলোকে চেঞ্জ করে কী করতে হবে, আর থিটাতে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াইগুলোকে চেঞ্জ করে কী করতে হবে, আর থিটাতে। তো আমি কী করবো, এই এক্সের জায়গায় আর cos থিটা বসাই দেবো, ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা বসাই দেবো, তাহলেই কিন্তু দেখবো যে আর এর মধ্যে চলে গেছে। তার মানে এটা হবে যে আর cos থিটা তার উপরে স্কোয়ার বাই হচ্ছে a² প্লাস আর সাইন থিটা a² বাই হচ্ছে b² ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। বা এটাকে যদি তুমি লেখো তাহলে লিখতে পারবা যে r² cos² থিটা, স্কোয়ারটাকে গুণ করে দিলাম, ডিভাইডেড বাই a² প্লাস নিচে থাকবে b², উপরে থাকে হচ্ছে তোমার r² sin² থিটা ইজ ইকুয়াল টু কত, 1। বা এখন আমি কি করতে পারি, লসাগু করতে পারি। ঠিক আছে, লসাগু করবো নাকি, লসাগু করবো। আচ্ছা করি, লসাগু করি। লসাগু যদি করি তাহলে কত হয়, নিচে হয় a² b², a² আর b² লসাগু ওইটাই, a² b²। তাহলে a² b² যদি লসাগু করি, এখন লসাগু কীভাবে করতে হয়, যে নিচে যে সংখ্যাটা থাকে এটা দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, অর্থাৎ a² b²কে a² দ্বারা ভাগ করলে কী থাকে, শুধু b² থাকে। এই কারণে তোমার উপরে হবে r² b² cos² থিটা
প্লাস আবার এই বি স্কোয়ার দিয়ে যখন এ স্কোয়ার বি স্কোয়ারে ভাগ করবো শুধু এ স্কোয়ার থাকে, তার মানে উপরে হবে আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো ইজ ইকুয়াল টু কত 1। বা আমি যদি এখন চেঞ্জ করি, এটাকে ওইদিকে পাঠাই দিই, গুণ করে দিই, ভাগ আছে দিকে গুণ করে দিই, তাহলে থাকে এখানে আর স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ানের সাথে গুণ হয়ে গেল। দেন কি হয়, এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিতে পারি, ঠিক আছে, আর স্কোয়ার কমন নিতে, তাহলে কি থাকে যে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই উত্তর, আর আমাকে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো তুমি যদি চাইলে উপরের লাইনে উত্তর লিখে দিবে তাও হবে, তার উপরে লাইনে লিখে তাও উত্তর তোমার হইতো। তোমাকে হচ্ছে কী করতে হবে যে আমার আগে কার্টেসীয় এক্স আর ওয়াই ছিল, এটাকে আমাকে ভ্যানিশ করে দিতে হবে। তো যেই জায়গাতে যে তোমার এক্স আর ওয়াই থাকবে না সেই জায়গায় তুমি উত্তর লিখে দিতে পারবা। দেখো উপরের লাইনটাতে কোথাও এক্স আর ওয়াই নেই, আর থিটা চলে আসছে, তার মানে এই লাইনটা এখন সম্পূর্ণ পোলার আকারে হয়ে গেছে। আবার এই পোলার আকারটাকে চাইলে কী করা যাবে, তুমি উল্টাভাবে যদি ক্যালকুলেশন করো কার্টেসীয় আকারে প্রকাশ করতে পারবা। যেমন একটা উদাহরণ তুমি দেখো, ওকে কোনো সমস্যা নেই। এটা কি দেখো যে এটা কিন্তু আর থিটা আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে আর থিটা আছে মানে কি, বর্তমানে এই নিজে হচ্ছে এখানে একটা পোলার সমীকরণ, এটা একটা পোলার সমীকরণ, এটাকে তোমায় কিসে নিয়ে যেতে হবে, যে কার্তেশীয় আকারে প্রকাশ করতে নিয়ে যেতে হবে, প্রকাশ করে নিয়ে যেতে হবে, অর্থাৎ কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। তো তুমি এটাকে কীভাবে কার্তেশীয় আকারে প্রকাশ করবে, দেখো যে তোমার দেওয়া আছে কি, যে ওটা দেওয়া আছে লিখবা, দেওয়া আছে যে আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে। এখন এখানে একটা ব্যাপার আছে যে আর কস থিটা মাইনাস আলফা, আমরা যখন ত্রিকোণমিতিতে যাব, ঠিক আছে, আমরা যখন ত্রিকোণমিতিতে যাব তখন একটা সূত্র মুখস্থ করব। তুমি এখন এই সূত্রটা কিন্তু মুখস্থ করোনি, এই কারণে হয়তো জানবে না। সূত্র মুখস্থ করবো কি, যে কস এ মাইনাস বি, অর্থাৎ কস এ মাইনাস বি এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, যে অর্থাৎ কস ইন্টু দুইটা কোণ যদি হচ্ছে বিয়োগ করা থাকে, এখানে যেমন কস থিটা মাইনাস আলফা আছে, কস যদি এরকম বিয়োগ করা থাকে, আমরা ত্রিকোণমিতিতে এই সূত্রটা পড়বো যে কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কস এ ইন্টু কস বি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, অর্থাৎ কস এ মাইনাস বি এর সূত্র কি, এটা আমরা ত্রিকোণমিতিতে পড়বো। এখন তোমার এটা নিয়ে চিন্তা করতে আমাদের একটু মুখস্থ রাখো কষ্ট করে, তাহলে হচ্ছে হয়ে যাবে। সূত্র হচ্ছে কি, যে কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে যে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, তাই না? তাহলে বা এখন তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা। যে আর তো তোমার যা আছে এটা নিয়ে এখন টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে কস এ মাইনাস বি এর সূত্রটা আমি যদি বসাই, তাহলে কস এখানে এ হচ্ছে তোমার থিটা আর বি হচ্ছে তোমার আলফা, তাহলে কস থিটা, তাহলে এটা সূত্রটা বসাইলে হলো যে কস এ ইন্টু কস বি, তাহলে কস থিটা ইন্টু কস আলফা প্লাস সাইন থিটা ইন্টু সাইন আলফা ইজ ইকুয়াল টু কত কে লিখলাম। বা এখন আরটাকে আমি সুন্দর করে গুণ করে দেবো, ঠিক আছে, আরটাকে সুন্দর করে গুণ করে দেবো, তাহলে কত, যে আর কস থিটা ইন্টু কস আলফা প্লাস আর সাইন থিটা ইন্টু সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। তাহলে আমার এটা ছিল কি পোলার আকারে, তো পোলার আকারে কি আর থিটা কিন্তু আমার এখনো আছে, তাহলে আমাকে আর থিটাকে উঠাই দিয়ে তোমাকে এক্স আর ওয়াই নিয়ে আসতে হবে। এখন তুমি ভালো করেই জানো যে আর কস থিটাকে কিন্তু তুমি এক্স লিখতে পারো, সূত্র কিন্তু পরে আসছে, আবার আর সেন থিটাকে কি লিখতে পারো, ওয়াই লিখতে পারো। তুমি এখানে লিখতে পারবা যে এক্স আর কস থিটায়, যে আর কস থিটার বদলে কি লেখা যায় এক্স, আর সাইন থিটার বদলে লেখা যায় ওয়াই, তার মানে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু কত কে। এটাই হচ্ছে যে আমার উত্তর, এটাই হচ্ছে আমার কার্তেশীয় আকার। এক্স আর ওয়াই আছে আর অন্য কিছু নেই, অর্থাৎ থিটা আর আলফা নাই, তার মানে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত কার্তেশীয় আকার।
ওটা হচ্ছে আমার পোলার আকার, এটা হচ্ছে কার্তেশীয় আকার। এবার এই সমীকরণটাতে যদি আসো, এটা হচ্ছে আমার কার্তেশীয় আকার, শেষের লাইনটা হচ্ছে আমার পোলার আকার। তো এইভাবে এক্সচেঞ্জ করে আমরা হচ্ছে জিনিসগুলো করলাম। এবার আসো উদাহরণ 4-এর মধ্যে। ম্যাথটাতে কী বলছে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এটা সলভ করবো সামনে। যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5, মানে আমার একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত 5, ভালো কথা, কোনো সমস্যা নেই। এবং ওই বৃত্তটার কেন্দ্র, মানে ওই বৃত্তটার যে কেন্দ্র হবে, মাঝের বিন্দুটা হবে, সেটা হচ্ছে কত 5,3 এর যে জ্যা, মানে জ্যা মানে বুঝাইতে যায় ওই বৃত্তের মধ্যে তুমি যদি একটা কোনো একটা রেখা টানো, সেটা হচ্ছে যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ 3,2 বিন্দুতে কী করবে, ভাগ হবে, ঠিক আছে। তার দৈর্ঘ্য নির্ণয় করো, ওই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি চিত্র আঁকলে হয়তো একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। এই যে আমি চিত্র আঁকাচ্ছি, আমার একটা বৃত্ত আঁকাইতে হবে, ধরো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, বৃত্ত আঁকাইতে হবে, যার কেন্দ্র কত বিন্দুতে থাকবে, 5,3 বিন্দুতে থাকবে। দেখো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কত 5,3। তাহলে 1 2 3 4 5, 1 2 3, এটা হচ্ছে আমার বৃত্তটার কেন্দ্র। সেই বৃত্তের কেন্দ্র কত থাকবে, যে 5,3-তে থাকবে, ঠিক আছে। আমি যদি বৃত্তটাকে একটু আঁকাই নিই, তাহলে এইরকম ধরো হলো যে এইরকম। আচ্ছা, কেন্দ্রটা একটু মনে হচ্ছে সাইডে হয়ে, কেন্দ্রের নিচে এখানে হলে ভালো হতো। ধরে নাও যে এটাই তো মনে হচ্ছে যে বৃত্তের কেন্দ্র, আমার ভিতরে একটু উপর দিক দিয়ে যেত, তাহলে ব্যাপারটা বুঝতে হতো। ধরে নাও এটা হচ্ছে যে আমার বৃত্তের কেন্দ্র। তো কেন্দ্র কত, যে ধরে নিলাম আমি কেন্দ্র, ধরে নিলাম আমি এগুলো সব লিখবো, যে সি ইজ ইকুয়াল টু 5,3, কেন্দ্র এটা বৃত্তের কেন্দ্র, সিটা হচ্ছে সেন্টার, এই কারণে হচ্ছে 5,3 লিখলাম। লেখার পর আমাকে কি বলছে, যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 5, এই বৃত্তের ব্যাসার্ধ কত 5। আচ্ছা, ওটাও হলো, ওটাও নিয়ে আমার কোনো সমস্যা নেই। এবং আমাকে আরও বলছে যে এর জ্যা হচ্ছে যে কত বিন্দুতে, 3,2 বিন্দুতে এর জ্যাকে সেট করে। 3,2 কোথায় আসে, দেখো 1 2 3, 1 2, 3,2 এখানে আসে। তার মানে তুমি যদি 3,2 দিয়ে একটা জ্যা টানো, তাহলে কিন্তু এরকম করে যায়, 3,2 বিন্দুতে জ্যা টানো এরকম করে যায়। এবং বলা হয়েছে যে এইটা আর এই কেন্দ্র হচ্ছে কী হবে তোমার, এরকম লম্ব কেন্দ্র যদি এখানে, এটা হচ্ছে লম্ব। এই বিন্দুটা কত, তুমি ধরো ডি, এই বিন্দুটা ধরো ডি, ডি হচ্ছে কত 3,2। কেন আমি এরকম করলাম, কারণ হচ্ছে আমাকে বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, এটা মনে করো কোনো সমস্যা নেই। কেন্দ্রের স্থানাঙ্ক কত বলছে 5,3, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক কত 5,3 আমি নিলাম, বৃত্তে নিলাম, কেন্দ্রের 5,3 নিলাম, নিয়ে এর যে জ্যা, এই যে এইটা হচ্ছে আমার জ্যা, এই যে আমি যেটা টানলাম এটা হচ্ছে আমার জ্যা, যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে তুমি যখন কেন্দ্র থেকে কোনো একটা রেখা আঁকাবা, সেটা হচ্ছে কোন বিন্দুতে সেট করবে, এই 3,t বিন্দুতে একদম সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এই দিকে উপরের দিকে যতটুকু থাকবে, এই নিচের দিকে এই ডি বিন্দু থেকে নিচের দিকেও কি ততটুকুই আছে। হ্যাঁ, বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, যে জ্যা মানে এই জ্যাটার দৈর্ঘ্য, জ্যাটা বলতে যে এইখান থেকে শুরু করে এইখান অবধি যেটা আছে সেটা হচ্ছে জ্যা। তার মানে আমি এটার নাম যদি দিই এ, এটার নাম হচ্ছে কি বি, অর্থাৎ এ বি যে আমার জ্যা আছে সেই জ্যায়ের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, এখন হিসাবের সুবিধার্থে আমি একটা কাজ করে নেব, যে এইখান থেকে মনে করে একটু দাগ দিয়ে নিলাম, এবং এইখান থেকে কী নিলাম একটা রেখা, আচ্ছা ডট দিয়ে টেনে নিলাম, তাহলে কী হলো, একটা সমকোণী ত্রিভুজ হলো। ঠিক আছে, একটা কী হলো, সমকোণী ত্রিভুজ হলো। আর আমাকে বের করতে হবে কি বলতো, এ বি এর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমি এখন কীভাবে আছে যে এই জিনিসগুলো বের করব। এখানে তুমি এ সি ডি যে সমকোণী ত্রিভুজটা আছে সেটাতে দেখাও, কি তাকাবা, যে ত্রিভুজ এ সি ডি তে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি, এ এটা, সি এটা, ডি এটা, এ সি ডি। এ সি ডি এর এসি সমান সমান 5 তুমি লিখতে পারো, এসি সমান সমান 5। কেন, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এখন সিডি, সিডি সমান সমান কত, এটা তুমি বের করতে পারবে না। সিডি সমান সমান, এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, যে এটা যে ভুজদ্বয়ের পার্থক্য, একটা ভুজ হচ্ছে 5 আর একটা ভুজ হচ্ছে 3, তার মানে কত 5 - 3 তার উপর স্কোয়ার, প্লাস একটা ভুজ হচ্ছে কত 3, একটা হচ্ছে কত 2, তার মানে 3 - 2 তার উপর স্কোয়ার করলা, করার পর কত 5 থেকে 3 বিয়োগ করলে 2, তো 2 এর উপর স্কোয়ার 4, আর 3 থেকে 1, 4 5, তাহলে √5। ঠিক আছে, এটা হচ্ছে কত √5।
ঠিক আছে। আচ্ছা 5 2 4 প্লাস ম্যাক্স প্লাস সিডি হচ্ছে √5। ওকে হলো, সিডি এর মান পেলাম। এখন আর কিসের মান দরকার? এডি এর মান দরকার। ঠিক আছে, এখন কিসের মান দরকার? এডি এর মান দরকার, এডি। এখন এডি এর মানটা তুমি কীভাবে বের করবা? ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে পিথাগোরাসের কেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এ সিডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ সিডি যদি সমকোণী ত্রিভুজ হয় এর অতিভুজ হচ্ছে কত? এসি। আর সিডি হচ্ছে তোমার লম্ব, আর এডি হচ্ছে তোমার ভূমি, বা যাই ধরো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব ভূমি। তার মানে তুমি পিথাগোরাস থেকে কি জানো? পিথাগোরাস থেকে কি জানো তুমি? যে পিথাগোরাস থেকে জানো যে এসি অতিভুজ স্কোয়ার, অতিভুজে তোমার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে কত? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন এসি এর মান কত? এসি এর মান হচ্ছে তোমার 5, তাহলে 5 স্কোয়ার। এডি এর মান তুমি জানো না, এডি এর মান তোমাকে বের করতে হবে, তাহলে এডি স্কোয়ার তুমি বের করবা, প্লাস সিডি এর মান কত? √5, তার উপর কত? স্কোয়ার। তাহলে হয় এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার করলে হয় 25 মাইনাস √5 এর স্কোয়ার করলে কত হয়? 5। ঠিক আছে, এটাকে যদি তুমি আরেকটু ক্যালকুলেট করো তাহলে এডি হয় 25 থেকে 5 বিয়োগ করলে 20, তাহলে √20। √20কে যদি তুমি ক্যালকুলেটারে চাপো তাহলে হচ্ছে তোমার কথা হয় 5 4 5 20, 2√5, √20 কে বলে কত? তার মানে এডি এর মানও কি তুমি পায়ে গেলা। আচ্ছা, আমাকে বের করতে হবে কি বলতো, যে এ বি জ্যা বের করতে হবে। তাহলে কি বের করতে হবে? এ বি জ্যা। তাহলে এ বি ধরো এইটা, এ বি হচ্ছে জ্যা ইজ ইকুয়াল টু কত? যে 2 গুণন এডি, কারণ এটা হচ্ছে মধ্যবিন্দু। তারপর এ বি যদি তুমি এখান থেকে এ থেকে ডি এর মান যদি জানো, ওইটাকে যদি 2 দ্বারা গুণ করে দাও তাহলেই তো হচ্ছে কি তোমার বিডি এর মানও তুমি পায়ে গেলা। তার মানে এডি এর মান যেটা পাইলে যে 2√5, এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কিসের মান পাই যাবা? এবি এর মান পাই যাবা। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এডি এর মান হচ্ছে কত? 2√5 সমান 4√5, দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এবি, যে জ্যা আছে, যে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে, সেই জ্যায়ের দৈর্ঘ্যের হচ্ছে যে উত্তর। আশা করি এই ম্যাটটা তুমি বুঝতে পারছো। এটা কিছুই না, জাস্ট তুমি এই জায়গার মধ্যবিন্দুটা বের করলা, এটা বের করলা, একটা সমকোণী ত্রিভুজ ধরলা। তুমি যদি এই সমকোণী ত্রিভুজটা ধরতে তাও কিন্তু সেম হতো, কারণ এটা তো আচ্ছা আমি এই এ থেকে সি এটাকে 5 কীভাবে ধরলাম? 5 কীভাবে ধরলাম জানো? 5 ধরার কারণটা হচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে আমার 5 বলে দিয়েছে। ব্যাসার্ধ মানে কি? যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে হচ্ছে যে তুমি যে দূরত্ব নাও, এটা কিন্তু ব্যাসার্ধ। তার মানে এইখান থেকে এইটা হচ্ছে তোমার 5। ও এই কথা বলিনি, হচ্ছে 5। আবার তুমি যদি চিন্তা করো এখান থেকে এটাও কিন্তু তোমার কি 5ই, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধই। তো এটা একটু মাথায় রাখিও। তো এইভাবে হচ্ছে যে আমি একটা সলভ করবো। আচ্ছা, এবার আমাদের এই অধ্যায়ের লাস্ট উদাহরণ, অর্থাৎ 3 এর লাস্ট উদাহরণ 5, এটা করি। আচ্ছা, 5-এ কি বলছে? আমার দেখাতে বলছে যে 1,1 13,-4, তারপর তোমার 8,8 -4,13, যে 4টা বিন্দু আছে, এটা একটা রম্বসের শীর্ষবিন্দু। তাহলে এই 4টা বিন্দু তোমাকে কি বলছে, যে একটা রম্বসের শীর্ষবিন্দু, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তুমি কীভাবে প্রমাণ করবা? তো এটা প্রমাণ করার আগে তোমাকে জানতে হবে যে রম্বস আসলে কি। রম্বস আমি কাকে বলবো? রম্বসের কি হয় বলো তো? 4টা বাহুই কি হয়? সমান হয়। ঠিক আছে, রম্বসের কি হয়? যে 4 বাহু সমান, এবং আরেকটা কি হয়? যে কর্ণ অসমান। তুমি যদি এই দুইটা জিনিস প্রমাণ করতে পারো, যে 4টা বাহুই হচ্ছে অসমান, আর হচ্ছে কি প্রমাণ করতে পারো? যে কর্ণগুলো হচ্ছে যে অসমান। 4টা বাহু সমান আর কর্ণগুলো অসমান। এই দুটো জিনিস যদি প্রমাণ করতে পারো তাহলেই বলতে পারবা যে উপরের যে ওই রম্বসটার কথা বলছে, ওই রম্বসটা হচ্ছে, মানে উপরের যে বিন্দুগুলো দিয়ে যে চিত্রটা হবে, সেই চিত্রটা হচ্ছে একটা রম্বস। এটা তাহলে আমি চিত্রটা আগে আঁকাই নিই। ঠিক আছে, আমি চিত্রটা হচ্ছে আঁকাই। কত প্রথম বিন্দুটার কথা বলছে? 1,1। তো ধরে নিলাম 1, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 1। তাহলে 1,1 বিন্দুটা হচ্ছে কোনটা? আমার এইটা। তাহলে এটা হচ্ছে আমি ধরে নিলাম যে আমি এটা এ পয়েন্ট, এটা হচ্ছে 1,1। ওকে, এবার আরেকটা পয়েন্ট কত? 2 নম্বর পয়েন্ট হচ্ছে 13,-4। ঠিক আছে, 13,-4। 13 ঘর আগাও।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা 13 কমা কত -4, 1 2 3 4, এইটা। তাহলে তুমি আরেকটা নাম দাও বি, এই বিটা হচ্ছে কত 13 কমা -4, এটা ছিল আমার এক্স অক্ষ, এটা ছিল হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। 13 কমা -4, দুটো বিন্দু গেল। আমি একটাকে এ ধরে নিয়েছি, একটাকে বি ধরে নিয়েছি, তারপরটাকে আমি সি ধরবো। সি হচ্ছে কত 8 কমা 1, তাহলে 1 2 3 4 5 6 7 8, উপরেও যাবে কত 1 2 3 4 5 6 7 8, এখানে সি হচ্ছে তোমার এইটা 8 কমা 8, তাহলে ডি হচ্ছে কত কমা -4 কমা 13, -4 কমা 13, তাহলে এক্স অক্ষ বরাবর কত যাইতে হবে, এক্স অক্ষ বরাবর যাইতে হবে -4, ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে কত 13, তাহলে -4 মানে কত, এই যে 1 2 3 4, এক্স অক্ষ বরাবর -4 আসছে, আর ওয়াই অক্ষ বরাবর কত +13, তাহলে উপরের দিকে 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওরে কই চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এটা হচ্ছে কত -4 কমা 13, তাহলে এবিসিডি আমি পয়েন্ট পেলাম। এখন আমি যেগুলো যোগ করি সবগুলো দেখো, এই যে যোগ যদি করি, আমার যদি এটা সব কাগজ হইতো তাহলে বুঝতে পারতাম যে এটা একটা রম্বসের আকার ধারণ করছে, এমনি বোঝা যাচ্ছে যে এটা রম্বস, এটা হচ্ছে একটা রম্বসের মতো হয়েছে, কারণ এর বিপরীত বাহুগুলো দেখতে সমান মনে হচ্ছে এবং কর্ণগুলো কি কখনোই সমান হবে না। এই কর্ণটা হচ্ছে আমার কি অনেক বড় হবে, অর্থাৎ ডি আর বি যে তোমার কর্ণটা সেটা বড় হবে, আর এ আর সি যে কর্ণটা সেটা তোমার ছোট হবে। তো এটাই তোমাকে প্রমাণ করতে হবে যে বাহুগুলো আগে বের করে দেখতে হবে সমান কিনা, অর্থাৎ এ বি বাহু, বিসি বাহু, সিডি বাহু, ডিএ বাহু, এই বাহুগুলো সমান কিনা। তুমি যদি বের করো যে এবি বাহু নির্ণয়ের সূত্র কি, যে এ আর বি, যে এ হচ্ছে 1,1, বি হচ্ছে কত 13,4, তাহলে এটাকে যদি তুমি করো এই বের করলে 13 - 1, অর্থাৎ ভুজদের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি হচ্ছে কত -4 -1 স্কোয়ার। তাহলে এটা যদি করো তাহলে কত হয়, 13 থেকে করলে 13 থেকে একবার দিলে 12, 12-এর উপর যদি স্কোয়ার করো তাহলে কত হয় 144 প্লাস, আর -4 আর 1 যোগ করলে কত হয় -5, তো সেই -5-এর উপর যদি স্কোয়ার করো তাহলে 25, তাহলে 140, আর 25 হচ্ছে যে তোমার 169, তাহলে √169, এটাকে রুট করলে ক্যালকুলেটর যদি চাপো তাহলে তুমি পাবা কত 13। তার মানে এ আর বি এর যে দৈর্ঘ্যটা পাইলে এটাকে পাইলে কি 13। সেম অ্যাজ তুমি যদি বিসি বের করো, ওই সেম সূত্র, বিসি বলতে কোনটা, এই যে বি আর সি, এই যে এই দুটো বিন্দু 13 - 4 আর 8,8, এটা দিয়েও তুমি হচ্ছে কত পাবা, ওই 13ই পাবা, এই উপরে এই দ্রুত নির্ণয় সূত্র থেকে। সিডি এটাও হচ্ছে কত পাবা, 13ই পাবা, ঠিক আছে। তারপর কত ডিএ কত পাবা, 13ই পাবা, অর্থাৎ সব 13 পাবা শিওর, হ্যাঁ কনফার্ম 13 পাবা। আমি করলাম না, কারণ আমি ধরে নিলাম যেটা তুমি করে নিতে পারবা। এখন তোমাকে কর্ণ বের করতে হবে, তাহলে এবার কত কর্ণ, যে কর্ণ বাহুগুলো সব সমান হয়েছে, অর্থাৎ রম্বসের প্রথম শর্তটা মানছে যে 4টা বাহু হচ্ছে কি হয়েছে সমান হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রথম শর্ত মানছে। এবার দ্বিতীয় শর্ত যে কর্ণগুলো সমান হয় কিনা, যদি কর্ণগুলো সমান হয় তাহলে এটা বর্গ হয়ে যাবে, আর যদি কর্ণগুলো সমান না হয় তাহলে হচ্ছে কী হবে, ওইটা রম্বস হবে, এতটুকুই। তাহলে কর্ণ কত, কর্ণ হচ্ছে তুমি বিডি বের করো, বা ডিবি বা বিডি, যেটা হলো কর্ণ বিডি। কর্ণ বিডি হচ্ছে কত, যে √, এই সূত্র ইউজ করবা, যে 13 - 4 আর 4 13, এই সূত্র যদি ইউজ করো তাহলে এখান থেকে তুমি পাবা, করতেছি না, এখান থেকে পাবা √98, না বিডি পাবা তুমি হচ্ছে √578 পাবা। এবং তুমি যদি কর্ণ কি বের করো, একটা কর্ণ কি এসি, কর্ণ হচ্ছে যে এসি, কর্ণ এসি হচ্ছে কত আসে, এই সেম টু সেম ওয়েতে বের করবা, আমি আর ইয়ে করতেছি না, ঠিক আছে। এটা হচ্ছে কর্ণ, এখান থেকে বের করবা, এগুলোতে স্কোয়ার আছে, আচ্ছা বুঝে নিব আই থিঙ্ক। তো এটা হচ্ছে √98, কত ছোটো, এটা হচ্ছে 578 কত বড়, আর √98 কত ছোটো, তাহলে কর্ণ দুটো কী হয়নি, সমান হয়নি, তার মানে যে এসি নট ইকুয়াল বিডি, ঠিক আছে, এসি নট ইকুয়াল বিডি, তার মানে তুমি বলতে পারো তাহলে নিশ্চয়ই হচ্ছে কি, সুতরাং আমার এ বি সি ডি, অর্থাৎ
এ বি সি ডি যে চিত্রটা হয় সেটা হচ্ছে কি একটি রম্বস। আমার উত্তর। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে অনুশীলনী 3.a করব।